অ্যাসাইলাম ক্যাটাগরিতে গ্রিন কার্ড পাইছিলাম, তো ওইখানে তো একটা প্রশ্ন থাকে যে আমি কখনো এরেস্ট হয়েছি কিনা। তো আমি তো বর্ডার ক্রস করে আসছি, তাহলে ওইখানে কি ওই ডকুমেন্ট গুলো কি দেখাতে হবে, না ওইটা এরেস্টের পর্যায়ে পড়ে না? আমার ফুপুর জন্য আমার চাচা অ্যাপ্লাই করেছিলেন 2005 সালে, বাট তখন কোনো কারণে পরে আর কন্টিনিউ করেন নাই। বাট আবার 2009 সালে কেসটা রিওপেন করেছেন, কিন্তু আমরা পেপারে সবসময় প্রায়োরিটি ডেট 2005 দেখে আসছি। আমি আমার আব্বু আম্মুর জন্য 2022-তে অ্যাপ্লাই করেছিলাম। আমার আব্বু 2023-তে ইন্টারভিউ হওয়ার পর উনি ভিসা পেয়েছেন, কিন্তু আমার আব্বুর ভিসার ডেট 2023 এর জানুয়ারি মাসে ছিল। কিন্তু ওরা ভিসা অফিস ওনাকে ভিসা দেয় নাই, আর ওনারা বলছে ওনাকে 8টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। ICJ 1 ওয়েবারটা যদি অ্যাপ্রুভ হয় উইদাউট ইউএস বাংলাদেশে যাওয়া ছাড়া কি এখানে কোনো কিছু করা যাবে বা গ্রিন কার্ড পাওয়া যাবে এখানে? অ্যাসাইলাম ক্যাটাগরিতে গ্রিন কার্ড পাইছিলাম, তো ওইখানে তো একটা প্রশ্ন থাকে যে আমি কখনো এরেস্ট হয়েছি কিনা। তো আমি তো বর্ডার ক্রস করে আসছি, তাহলে ওইখানে কি ওই ডকুমেন্ট গুলো কি দেখাতে হবে, না ওইটা এরেস্টের পর্যায়ে পড়ে না? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি সিটিজেন ফাইল ফ্রি অ্যাপ্রুভালের জন্য মানে কত হাজার ট্যাক্স ফাইল থাকতে হয়? মানে আমি তো ম্যারিড, বাট সিঙ্গেল ট্যাক্স ফাইল আর কি, যেহেতু আমার ফ্যামিলি অ্যাপ্লাই করা হয়েছে, এখনো মানে এখানে আসা হয় না আর কি। মানে Yeah. You understand what I mean? Yes. So, of course, it's not legal advice, but I believe the full question on the N-400 citizenship application says including any immigration arrests. So, if that's the case, you will have to disclose the detention at the border. And again, that's the whole point of the interview. You go to the interview and you can clarify that that is your only arrest. There's no other times you've been arrested. And of course, the officer should be able to see that how many times you've been arrested. They have access to all of that information. ধন্যবাদ। দর্শক, আপনি আশা করি পেয়েছেন। নিকি ওনার উত্তরটা একটু ভালো করে দিলেন শর্টলি, তাহলে ওনার সুবিধা হবে। ওনার প্রশ্নটা যে হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরে অ্যাটর্নি সুরাইয়া বলছেন হ্যাঁ, আপনি আসলে সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনে ওখানে যে অ্যারেস্টগুলো জানতে চায়, সেখানে ইমিগ্রেশনের কারণেও কোনো অ্যারেস্ট হয়েছেন কিনা সেটাও জানতে চায়। তার মানে আপনি যে বর্ডারে অ্যারেস্ট হয়েছেন সেটাও উল্লেখ করতে হবে, এবং ওদের কাছে সমস্ত ইনফরমেশনই থাকে, ওরা তখন যাচাই বিচাই করেই আপনার সিটিজেন দিবে। কিন্তু আপনাকে উল্লেখ অবশ্যই করতে হবে যে আমি বর্ডারে অ্যারেস্ট হয়েছিলাম। আর উনি মনে হয় আরেকটা কোশ্চেন করেছিলেন যে ফি ওয়েভার চাচ্ছেন উনি, মানে ফিটা যদি না দিতে হয় তাহলে ওনার 4 জনের জন্য ইনকাম লেভেলটা কত হলে উনি ফি ওয়েভ পাবেন, সেই প্রশ্নটা উনি করেছেন। অ্যাটর্নি সুরাইয়া যদি বলেন। Yes, so for the fee waiver for a household of 4, the threshold income is $46,800 for a household of 4. So if you have a tax return showing that you make less than that, you could apply for a fee waiver with your N-400. That could be allowed. Okay, thank you. তার মানে $46,800 না? এর নিচে যদি আপনার হয় 4 জনের জন্য, তাহলে আপনি ট্যাক্স ফাইল দিয়ে দেখান, তাহলে আপনার ওয়েভার পাওয়ার হাই পসিবিলিটি নাকি? জি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক কে আছেন পরবর্তী কলার? নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম রহমান, জামাইকা থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল যে আমার ফুপুর জন্য আমার চাচা অ্যাপ্লাই করেছিলেন 2005 সালে, বাট তখন কোনো কারণে পরে আর কন্টিনিউ করেন নাই। বাট আবার 2009 সালে কেসটা রিওপেন করেছেন, কিন্তু আমরা পেপারে সবসময় প্রায়োরিটি ডেট 2005 দেখে আসছি। তো এখন ওনার ডিকিউ পেয়েছেন, 4 মাস হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ওনার কি মানে 2005-এর হিসাব করে ইন্টারভিউ ডেট পাবেন, নাকি পরে যেটা ওপেন হয়েছে সেটা ধরে? আমি যদি বলে দিই, প্রশ্নটা আসলে ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছে F4 ক্যাটাগরি। প্রথমে 2005-এ করেছিলেন, পরে কোনো কারণে ওইটা ফলো আপ করা হয়নি, সেজন্য উনি আবার 2009-এ অ্যাপ্লাই করেছেন। তো ওনার প্রশ্নটা হচ্ছে ওনারা একটা চিঠি পেয়েছেন, কিন্তু আর কোনো কিছু পাননি। ওনারা জানতে চাচ্ছেন যে ওনার কেসটা কি তাহলে 2005-এর হিসাবে হবে না 2009-এর হিসাবে হবে, এটা উনি জানতে চাচ্ছেন, প্রায়োরিটি ডেট। So we have to analyze what happened to that 2005 petition. Did it get denied, or I need more information, because and even if it got approved, there's the issue of waiting too long
to apply, because the rule is you have to apply within 1 year of your priority date becoming current. And as we all know, it's been stuck at March 2008 for a while now. So we're way past 2005, which must have been years ago that it became current. So even if that case was approved, the 2005 case there's an issue of why didn't they apply for the visa in time. Right. দর্শক আপু আপনি আপনার উত্তর পেয়েছেন আশা করি। অ্যাটর্নির প্রশ্নটা যেটা উত্তর দিয়েছেন আপনি বুঝতে পেরেছেন যে 2005 সালে যেহেতু আপনাদের এটা অ্যাপ্রুভ হয়েছিল, আপনারা কেন এটা করেন, উনি কেন আবার এটাকে আবার 2009 সালে অ্যাপ্লিকেশন করেছেন, এটার কারণটা কি ঠিক সঠিক স্ট্যাটাসটা বোঝা যাচ্ছে না। তো আপনাদের প্রায়োরিটি বেসিসটা কি হবে, আপনাদের যদি কোনো চিঠি পেয়ে থাকেন সেটা নিয়ে আপনি একজন লয়ার অফিসে যেতে পারেন, দেখলে তারা জিনিসটাকে ক্লিয়ার করে দিবে আশা করি, তাই না? রাইট, ওকে। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করব। আসসালামু আলাইকুম, আমি কুইন্স থেকে বলছি, সাইদা। আমি আমার আব্বু আম্মুর জন্য 2022 তে অ্যাপ্লাই করেছিলাম। আমার আব্বু 2023 তে ইন্টারভিউ হওয়ার পর উনি ভিসা পেয়েছেন, কিন্তু আমার আব্বুর ভিসার ডেট 2023 এর জানুয়ারি মাসে ছিল। কিন্তু ওরা ভিসা অফিস ওনাকে ভিসা দেয় নাই, আর ওনারা বলছে ওনাকে 8টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আমরা অ্যান্সার গুলো সব সাবমিট সাথে সাথে করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত ওরা এখনো কিছু জানায়নি। আমি সাপোর্ট সেন্টারে ইমেল, তারপর ওদেরকে অনেক কল করছি, কিন্তু ওরা এখনো কিছু জানায় নাই। আমি এখন কোথায় হেল্প পেতে পারি এই ব্যাপারে? Yeah. So the issue with delayed cases at the embassy is that the courts are, so the next step would be to file a lawsuit in court. That would be your only option. Of course, you can do the follow-ups with their their follow-up appointment system, the electronic system that they have. But usually those are futile. So your parents were interviewed in 2022. That is a long time ago. That's 2 years ago. The next step would be to file a lawsuit. However, with consular cases, we are competing against what's called the doctrine of consular non-reviewability, which is a big phrase, but in the end, what it means is the courts have said that it is not in their jurisdiction, it is not in their power to comment on cases, on decisions completed at a U.S. embassy, because if you want to go into the reasoning behind it, they don't want to interfere with our relations with other countries. So we're competing against that. So you can file a mandamus. I think Suraya, in between, I'm sorry to interrupt. In between, she told that her mother it's okay, but her father, and they have been asked to answer 8 questions. Yeah. She answered, they have submitted. After that, she's trying to communicate with them, but she don't find where to go. Yeah, this is a very typical scenario. This is a very typical scenario. They put in an administrative processing, and they have the questionnaire that they send. So as I mentioned, the solution would be a lawsuit for unreasonable delay. It might be that the government attorney might work with you, work on your case, and see if there's a resolution that can happen outside of the court. But again, the court might strike the case, might dismiss your case based on the doctrine that I just mentioned. But the short answer is you can consider a lawsuit. Okay. আশা করি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নাম প্রশ্নটা বলেন ভাইয়া। আমি 2020 সালে AC1 ডিভিশন নিয়ে আমেরিকা আসলাম। আমি ইউএস সিটিজেন বিয়ে করছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে ICJ1 ওয়েবারটা যদি অ্যাপ্রুভ হয় উইদাউট ইউএস বাংলাদেশে যাওয়া ছাড়া কি এখানে কোনো কিছু করা যাবে, বা গ্রিন কার্ড পাওয়া যাবে এখানে বাংলাদেশে যাওয়া ছাড়া? আপনার পিছনে নয়েজ হচ্ছে ভাইয়া, একটা বেলের আওয়াজ শুনছি। নিকি, আপনার কাছে আমার অনুরোধ, প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন আশা করি, না?
হ্যাঁ উনি বলছেন ভাই আপনি একটু লাইনে থাকেন 2020-তে উনি এসেছেন C1 ডিভিশন ভিসা নিয়ে তারপর উনি ইউএস সিটিজেনকে বিয়ে করেছেন উনি আসলে এখন জানতে চাচ্ছেন যে কোনো ওয়েভার লাগবে কিনা অথবা এইখানে বসেই উনি গ্রিন কার্ড পেতে পারেন কিনা ইন্টারভিউ পাবেন কিনা right. So is there any opportunity for that? Yes. So, I'm assuming this caller has an attorney. And I'm sure that their attorney has told them that the C1D is a bar to applying for a green card in the United States, except under certain exceptions. And that exception would be if the C1D visa was fraudulent. And what does that mean? That means that, at the interview, you're in a dire situation and you had to get this visa because it was your only way out. You had no intention to get on a ship, or you had no intention to work on a ship, but that's the visa you came on. And then what would happen is you would apply for the green card here and you would file a I-601 waiver for fraud for applying for that C1D visa fraudulently. So that would be the only way to apply here. Otherwise, yes, you are correct. You would have to do an I-601A, which requires you to travel abroad and do consular processing. But of course, you can apply for the spousal PIP program if you've been here for 10 years and you're married to a U.S. citizen, which you said you were. Of course, as we all know, that program is on hold. So there's a lot of ifs, ands, and buts. I would recommend you speak to your attorney if you don't have one. Of course, you can come speak to us. You can, give us a call, and we'd love to speak to you. ধন্যবাদ আশা করি আপনি বুঝতে পেরেছেন If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।